যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন, ইচ্ছে করি যারা ভুল করেন, জেনেও না জানার ভান করেন, তাদের কিছু ভুল ধরিয়ে দেব, তাদের কিছু ভান বুঝিয়ে দেব। যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন। কান্না হাসি রে সরাইখানায়, ভুল টুল সব কিছু মিলে মিশে যায়। কান্না হাসি রে সরাইখানায়, ভুল টুল সব কিছু মিলে মিশে যায়। সততা ও ছল ভরা এই দুনিয়ায়, হিসেবের কথা শুধু দেয়া নেয়া, এখানে জানবে আপনিও আছেন, এখানে জানবে আপনিও আছেন। যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। আর এই অনুষ্ঠান যারা স্টুডিওর বাইরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বাংলাদেশের বাইরে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। অনেকদিন ধরে একটি গল্প যেটি বলার চেষ্টা করছিলাম, সেটি হয়তো অনেক দিন থেকে তিনি একটি গল্প বলতে চেয়েছিলেন, কিন্তু তার সেই গল্পটি কখনো বলা হলো না, আমারও শোনা হলো না। তাই আজ আমিও কোনো কুইজ বলতে পারবো না। আমি আবু বকর সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। 1983 সনের শেষ দিকে কিডনি রোগে আক্রান্ত হই এবং পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকার পোস্ট গ্রাজুয়েট হসপিটালে ভর্তি হই। এই এত অল্প বয়সে এই ধরনের একটা
কিডনি কি ডাক্তাররা কি বলেছে? কিডনি ফাংশন দুইটা পুয়ার আর কি, Poor ভেরি ভেরি পুয়ার এটা বলেছে। জি। আচ্ছা, তো এখন আমরা অবশ্য ডাক্তারদেরও মতামত নেব। ডাক্তাররা কি বলছেন? মানে তো ট্রান্সপ্লান্টেশনের কথা বলছেন জি। তো আমরা চাই যে আপনি আরোগ্য লাভ করেন, সুস্থ হয়ে ওঠেন, এবং আবার আপনি ছাত্রদের সেবায়, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। টেলিভিশনের যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে উপস্থাপন করার জন্য একটা সুন্দর প্রতিবেদন তৈরি করেন। এটা শুধু উপস্থাপিত করেই উনি ক্ষান্ত হননি, এর প্রায় প্রতিদিন দিনে একবার এমনকি দুবার পর্যন্ত আমাকে পিজিতে দেখতে যেতেন উনি। ওনার এই প্রতিবেদনের ফলে পরবর্তী পর্যায়ে সরকার আমাকে বিলেতে পাঠায় এবং আমি চিকিৎসা লাভ করে সেখানে ট্রান্সপ্লান্টেশনের পর আমি 1984 সনের 29শে জুলাই দেশে ফেরত আসি। আল্লাহর অশেষ কৃপায় বর্তমানে আমি সুস্থ আছি। আমি রাবেয়া খাতুন। আমি যখন 1980 সালে ক্লাস 6-এ আর্থিক অনটন নিয়ে পড়াশোনা করতাম, তখন এই যদি কিছু মনে না করেন অনুষ্ঠানের সঙ্গে আমার পরিচয় ঘটে এবং এরপর থেকে এই অনুষ্ঠানের সহায়তায় আমি পড়ালেখা চালিয়ে যাই। এই অনুষ্ঠানের পরিচালক আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং সাহসী হওয়ার প্রেরণা দিতেন। এর আগে আমি এ ধরনের সুযোগ আর পাইনি। আজ উনি নেই, কিন্তু আমাদের সবার মাঝে ওনার স্মৃতি চিরদিনই থাকবে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ। আমি নবপুর গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক। আমার চাকরি ছিল অ্যাডহক চাকরির জন্য আমার বেতন বন্ধ হয়ে যায়। তারপর আমি যখন বেতন পেলাম না, তো আমি লোহানী সাহেবের সাথে আমি দেখা করলাম। দেখা করার পর আমাদের মতো যারা আছে এদের সমস্যা আমি তুলে ধরলাম। তিনি কল্যাণ টিভির পর্দায় আমাদের সমস্যাটা তুলে ধরলেন। 23শে এপ্রিল তারিখে 24 এপ্রিল তারিখে মানে সরকার ঘোষণা করলেন 12,500 কর্মচারী 72 সালে যাদের অ্যাডহক চাকরি ছিল এদের বেতন দেওয়ার জন্য এবং তাকে নিয়মিত করার জন্য। সেদিন লোহানী সাহেব আমাদের এই যে সমস্যা তুলে ধরেছিলেন, এই সমস্যা যেদিন তুলে না ধরতেন সরকার জানতে পারতেন না এবং আমরা বেতন পেতাম না। আমার নাম মরিয়ম, আমার বাড়ি কালিয়াকুড়ে। আমাকে টিভিতে দেখাইছে, দেখছেন টিভির পর্দায়। যদি কিছু মনে না করেন এই অনুষ্ঠানে আমাকে দেখানোর পরে আমাকে পৌরসভার থেকে 2টা রিক্সার নাম্বার দিয়েছে, তারপরে 2টা দোকান দিয়েছে, তারপরে ব্যাংকের থেকে 10,000 টাকা দিয়েছে, আরও বিভিন্ন জায়গার থেকে কিছু টাকা দিয়েছে। তাতে মোটমাট আমাকে 13,000 টাকা হয়েছে। এখন মোটামুটি সচ্ছল। আমার নাম মুজিবুর রহমান। আমি এক রিক্সা চালক। কিন্তু একদিন আমি রাসাবাজার মোড়েতে খেপ নিয়ে আসবার পথে আমি ওখানে একটা ব্যাগ পেলাম। তো ব্যাগটা পায়া ঠিক এই ব্যাগের ভিতরে যে জিনিসপত্রগুলি ছিল এবং সেই ঠিকানা মতো আমি ব্যাগটা পৌঁছালাম। পৌঁছানোর পরে সেই প্রফেসর ছিলেন জগন্নাথ কলেজের প্রফেসর। তিনি আমাকে নতুন একটা রিক্সা বানিয়ে দিলেন। দেওয়ার পরে সেই লোহানী সাহেবের কাছে আসলেন। আইসা সে সম্পূর্ণ কথাবার্তা ভেঙে বলার পরে তিনি আমাকে ডাকলেন। তা আমি একদিন এখানে আসলাম। আসার পরে তিনি আমাকে এই টিভির পর্দায় তুলে ধরলেন। ধরার পরে মিউনিসিপ্যালিটি অফিস থেকে 2টা নাম্বার পেলাম। তারা আমাকে 2টা নাম্বার দিলেন। আর 2টা নাম্বার দেওয়ার পরে আমি কোথায় থাকতাম, কি করতাম, এই সম্পূর্ণ খবর লোহানী ভাই নিতেন। আমি বিউটি বলছি। 1980-তে আমাকে অ্যাসিড দেওয়া হয়েছিল। তার কিছুদিন পরে ফজলে লোহানী ভাই আমার বাসায় গিয়ে আমার সব কিছু শুনে তারপর ওনার এই যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে আমাকে দেখিয়ে আমার চিকিৎসার ব্যবস্থা করে এবং কতবার প্লাস্টিক সার্জারি হয়েছে, 2বার অপারেশন হয়েছিল।
ওনাকে দেখার আমার বড় শখ ছিল, উনি কেমন দেখতে, কিন্তু সে দেখাটা আমার হলো না। আসসালামু আলাইকুম। আমাদের প্রথম চিঠি এসেছে হারুন জামান হাসান জামান গাজীপুর থেকে। তিনি লিখেছেন, শ্রদ্ধেয় লোহানী ভাই, আমাদের একটি স্কুল ঘর প্রায় ভেঙে পড়ার উপক্রম। জগন্নাথ হলের মতো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এমন আরও অনেক স্কুল, অনেক কলেজ হয়তো এদেশে আছে। এসব নিয়ে আপনাকে যদি একটি প্রতিবেদন প্রচার করতে অনুরোধ জানাই, আপনি কি আমাদের অনুরোধ রাখবেন? তাঁতি গ্রুপ সদস্যদের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল হাই সিরাজগঞ্জ থেকে আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। আমরা সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার অধিবাসী। আমাদের এলাকার শতকরা 85% লোকই তাঁত ব্যবসায়ী। তার মধ্যে 70% লোকই গরিব তাঁতি, যাদের 2-4টা করিয়া তাঁত রহিয়াছে। এইরূপ অবস্থা দেখিয়া বাংলাদেশ সরকার প্রত্যেক তাঁতিকে কাপড় দপ্তর কর্তৃক স্বীকৃতিপত্র প্রদান করিয়া যাহাদের তাঁতিরা ব্যাংক হইতে ঋণ গ্রহণ করিয়া সুষ্ঠুভাবে তাঁত ব্যবসা পরিচালনা করতে পারেন। তদনুযায়ী আমাদেরকে 5, 7, 10, 12 যাহার যত তাঁত আছে সেইভাবেই পরিদর্শনের মাধ্যমে স্বীকৃতিপত্র প্রদান করিয়া দেওয়া হয়। আমাদের তাঁত জরিপ করার পর এলাকার কতিপয় টাউট এবং লম্পট ধরনের লোক প্রত্যেক তাঁতির নিকট হইতে তাঁত প্রতি 50 টাকা করিয়া চাঁদা আদায় করিতেছে। এই তাঁত ব্যবসায়ী এবং তাঁতিদের যারা হয়তো অতটা উন্নত নন এবং শিক্ষার দিক থেকে, লেখাপড়ার দিক থেকে যারা হয়তো পিছিয়ে রয়েছেন, তাদেরকে ঠকানোর নানা ধরনের অভিযোগ এবং ফন্দি ফিকিরের খবর আমাদের কাছে আছে। যেমন গ্রুপ লিডাররা তাদের সাথে যারা রয়েছেন তাদের অর্থ তারা তুলে নিজেরা আত্মসাৎ করেন, অথবা ব্যাংক থেকে ঋণ নেবার সময় যে তাঁতি যার তাঁত রয়েছে সত্যিকারভাবে তাকে হয়তো বঞ্চিত করে যার তাঁত নেই সে ধরনের লোক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে অন্য কাজে ব্যবহার করছেন এবং অনেক ক্ষেত্রে হয়তো টাকা পরিশোধ দিচ্ছেন না। আমরা এ ব্যাপারে অনুরোধ করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে তারা যেন তদন্ত করে অপরাধীদেরকে এই বেনিয়ম যাতে চালু না রাখতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে। আমাদের এবারে চিঠি এসেছে 22-10-85 তারিখে লেখা, আবু বাকর, নাটোর, রাজশাহী থেকে। তিনি লিখেছেন, আপনি আমার সশ্রদ্ধ সালাম নেবেন। অত্যন্ত নিরুপায় হয়ে আপনার কাছে লিখছি। আমার 4 বছরের মেয়ে শিমুল, যদি কিছু মনে না করেন অনুষ্ঠান শুরু হলেই লোহানী চাচা বলে চিৎকার করে ওঠে। ইদানিং সে প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তার একটাই দাবি, সে লোহানী চাচার সাথে দেখা করবে। আপনি যদি অনুগ্রহ করে একটু সময় দেন তাহলে শিমুলকে আপনার কাছে নিয়ে আসব। আপনি অনেক ব্যস্ত, আপনি কবে সময় দেবেন? ধন্যবাদ। আজকে এই প্রতিষ্ঠানে আপনাদের শিক্ষার শেষ দিন। এরপর আপনারা চলে যাবেন আপনাদের যার যার নিজস্ব গণ্ডিতে, নিজস্ব কর্মক্ষেত্রে। আমি চাই এই প্রতিষ্ঠানের শিক্ষা, আদর্শ সব আপনাদের বাস্তব জীবনে, কর্মক্ষেত্রে প্রতিফলিত হোক। আপনি কি করতে যাচ্ছেন ববি? আমি বিদেশে চলে যাব। বিদেশে? এদেশের মাটিতে লেখাপড়া করে, এদেশের পয়সায় লালিত হয়ে আপনি কেন বিদেশ যাবেন ববি? আমি যাব না। আপনি কি করবেন মন্টু? আমি ব্যবসা করতে চাই স্যার। খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় এমনি ধরনের কোনো ব্যবসা তো আপনি করবেন না? না স্যার।
আপনার তো রেজাল্ট খারাপ হয়েছে, আপনি কি করবেন মিঠু? জানি না স্যার। উদ্দেশ্যহীন কোনো কথা তো আমরা শিখাইনি। আপনাকে কিছু করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আমরা জানি আপনি পারবেন, আপনি চেষ্টা করবেন। জি স্যার। আপনি কি করবেন শহীদ? আমি শিক্ষকতা করব। গ্রামে চলে যান, সবাইকে আলো দিন, সবাই আলো চায়। যদি কিছু মনে না করেন, অনুষ্ঠানটি আজকে ব্যতিক্রমধর্মী। আমরা সাধারণত এই অনুষ্ঠানে যে প্রতিবেদন দর্শকদের সামনে তুলে ধরি তা জাতীয় সমস্যাকে ভিত্তি করে, কিন্তু আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি একটি আন্তর্জাতিক সমস্যা। এশিয়ার পশ্চিম প্রান্তে, যেখানে আফ্রিকা আর এশিয়া একসঙ্গে মিশেছে, সেখানে সিনাই মরুভূমির পূর্ব দিকে এবং ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব কিনারায় একটি প্রাচীন দেশ ছিল। আজ আর সেই দেশটি নেই। সেই দেশের নাম ছিল প্যালেস্টাইন। একটি জাতির ট্র্যাজেডির করুণ কাহিনী এটি। প্যালেস্টাইন নামক ভূখণ্ডে বাস করত প্যালেস্টিনিয়ানরা, আরবি ভাষায় যাদেরকে বলা হয় ফিলিস্তিনি। ফিলিস্তিন ছিল তুর্কি সাম্রাজ্যের অংশ। 1917 সালে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনের কর্তৃত্বভার গ্রহণ করে ম্যান্ডেটরি পাওয়ার হিসেবে। এরপর থেকেই বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনে আসতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 3 বছরের পর 1948 সালে বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের নাম বদলে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং আরবদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে দেয়। একটি পাখির বাসা আছে, একটি খরগোশের গর্ত রয়েছে, একটি গরুর গোয়াল আছে, একটি ঘোড়ার আস্তাবল আছে, কিন্তু আমাদের তো কোনো দেশ নেই। পাখির একটি বাসা আছে, খরগোশের একটি গর্ত আছে, ঘোড়ার একটি আস্তাবল আছে, কিন্তু আমাদের তো কিছুই নেই। উদ্বাস্তু জনৈক ফিলিস্তিনি একদিন বলেছিলেন এই কথাগুলো। আমরা কয়েক বছর আগে প্যালেস্টাইনের ওপর একটি প্রতিবেদন তৈরি করেছিলাম, তাতে এই কথাগুলোর উল্লেখ ছিল। গত সপ্তাহে এই কথাগুলো স্মরণ করিয়ে দিলেন আরেকজন লোক। তার মুখেও ছিল সেই একই প্রশ্ন, আমাদের তো কিছুই নেই। গত সপ্তাহে আমরা গিয়েছিলাম উপকূলীয় দ্বীপ সন্দ্বীপে। ভাঙনের মুখে পড়ে সন্দ্বীপ আজ বিপন্ন। সন্দ্বীপ ভাঙছে দুভাবে। ফেনী নদী বা মেঘনা নদী দিয়ে যে উত্তর দিক থেকে যে প্রবাহ এসে সন্দ্বীপ প্রণালীতে পড়ছে, তার তীব্র খরস্রোত এসে ধাক্কা খাচ্ছে সন্দ্বীপের উত্তরে এবং উত্তর পশ্চিমাঞ্চলে। স্রোতটি যেভাবে আসে, বারবার মনে হয় যে বিষাক্ত সর্পের মতো ছবল মারছে এসে স্রোতের ধারা কুলে, এবং এই আঘাতে খাড়া হয়ে ভেঙে পড়ছে পাড়গুলো। ক্রুদ্ধ সর্পের মতো বারবার আঘাত করছে, এবং এই আঘাত এর যেন শেষ নেই।
সেখানে আরেকজন দ্বীপবাসী দুঃখ করে বললেন, প্রতি বছর ঈদের নামাজ শেষে বাবা মার কবর জিয়ারত করতাম, এখন তা পারি না। আরেকজন বললেন, যেখানে আমার ফসলের জমি ছিল সেখানে এখন শুধু পানি আর পানি, আমি পথে পথে ভিক্ষে করে বেড়াই। দাদি আম্মা, আপনি কতদিন ধরে এখানে আছেন এই জায়গায়? এই জায়গায় আইছি বাবা, আমি আইজা ধর না জিয়ানে যাই গিয়ারি ইয়ান্তন লরি 30-40 বছর হইব মানে বাড়ি আইরি যাই। আগে কোথায় বাড়ি ছিল? আগো আমার বাড়ি জি ওই যে সাবিনী মসজিদ, সেইখানে কিছু নাই, অনেক তরুলতায় মানে বাদ থাকি। কেমনি কি হয়েছে, ভেঙে গেছে? একেবারে ভাঙি, তরুলতা নেই, মসজিদ গাছ নাই, তরুলতা নাই। বাবা ওটাই মানে বাড়ি বাড়ি থাই, জিয়ানে কোনানে থাকি, অত সারিয়া খাইলে হালে খাই, নহালে আপনার মনে আছে কতদিন আগে ভাঙছে? খেয়াল তো না। খেয়াল নাই। আপনার ছেলে পেলে আছে? ও বাবা কর নাই, আপনার ছেলে আমার কর নাই। আপনার ঘর নাই? বাবা ঘর দুয়ার হারাম, এ তরুল ইয়ানো নাই, ইয়ানো নাই, মানে বাড়ি বাড়ি থাকি। কই তো বাবা, মানে বাড়ি থাকি। এই বৃদ্ধা তার সর্বস্ব হারিয়ে আজ শুধু কাঁদতে পারেন আর দীর্ঘশ্বাস ফেলতে পারেন না। এই পদ্মা, পদ্মা প্রমত্তা নদী আজ কিংবদন্তির মতো শোনাবে এই কথা। বিশুষ্ক, বিশীর্ণ, ক্ষীণকায় স্রোতধারা মাত্র পদ্মা। একদা ছিল যখন এই দুপারের অধিবাসীরা প্রমত্ত পদ্মার উত্তাল তরঙ্গের শব্দে ঘুমাত, আজ নিস্তব্ধতা তাদের জীবনের চিরসঙ্গী। রাজশাহী থেকে 11 মাইল পশ্চিমে প্রেমতলী, আর প্রেমতলীর সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে পদ্মার গভীরতম তলদেশ, যেখানে অল্প একটু শুধু ক্ষীণ স্রোতধারা বইছে। আমার দুপাশে যতদূর দৃষ্টি যায় শুধু ধুধু বালুর চর, আর মাঝে মাঝে বিক্ষিপ্ত জলের হ্রদ। এই নাকি পদ্মা। শোনা যায় যে ওপার থেকে কিছু পরিমাণ পানি ছাড়া হচ্ছে, কিন্তু এই স্রোতধারা দেখে মোটেই বিশ্বাস হয় না যে আদৌ কোনো পানি এখান দিয়ে পৌঁছয়। আমরা আরো দূরে হয়তো খানিকটা গভীর জায়গায় কিছুটা পানি আবদ্ধ দেখতে পেয়েছি, কিন্তু সেখানেও স্রোত নেই। এই পদ্মা আজ স্রোতহীন হয়ে যাওয়ার ফলে বালু জমে উঠেছে এবং এর নিম্নভূমিতে যে বিরাট অঞ্চল, সেই অঞ্চলগুলো ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে। ঢাকার মহাকালী সংক্রামক ব্যাধি হাসপাতালের 6 তলা একটি ওয়ার্ড থেকে আমি এই রিপোর্ট করছি।
এখানে বিভিন্ন ধরনের রোগী আসেন, বেশিরভাগই তারা সংক্রামক ব্যাধিতে হয়তো ভুগছেন। কিন্তু আজকে বিশেষ একটি ঘটনা ভিত্তি করে এখানে এসেছি, যার সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে দেখাবো। কিছুদিন আগে, মাসখানেক আগে, ঢাকার দক্ষিণ বাসাবোর একটি বাড়িতে একটি অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী দুর্ঘটনাটি ঘটে যায়। এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল কিনা তা আমরা জানি না, তবে এই দুর্ঘটনার শিকার আরও অনেকেই হতে পারেন। দুর্ঘটনাটি ঘটেছিল যে মহিলার, তিনি এখানে বসে আছেন। বছরখানেক আগে তার বিয়ে হয়। মহিলার নাম হচ্ছে শিরিন সুলতানা। এই দক্ষিণ বাসাবোর দোতলার এক বাড়িতে তিনি বাস করতেন। তার বাড়ির সামনে দিয়ে বোধহয় 6 ফিট কিংবা 12 ফিটের ভেতরেই বৈদ্যুতিক তার চলে গেছে। এই বৈদ্যুতিক তার সজীব ছিল এবং এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলছিল। এবং এইখানেই আজ থেকে প্রায় মাসখানেক আগে সেই ছাদের দোতলায় দুর্ঘটনাটি ঘটে। এই মহিলা এখন এই বেডে বসে আছেন, তার পা, দুপাই এই পুড়ে গেছে এবং বোধহয় অঙ্গহানি ঘটেছে, হাতও পুড়ে গেছে। যেদিনকার ঘটনা কথা আমরা বলছি, সেই ঘটনাটির বর্ণনা দিচ্ছেন এই মহিলা নিজেই, কিন্তু এই বর্ণনা হয়তো আমরা খুব সুসংলগ্নভাবে শুনতে পাবো না। আমাদের বলে আমি উঠছি ইয়ে করার জন্য, পানির ট্যাঙ্কির চাবি বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের বলে উঠে ভাবি কি জন্য উঠছেন? তখন আমি কই পানির ট্যাঙ্কির চাবি বন্ধ করে দেওয়ার জন্য উঠছি। তখন সে ওয়ালের কাছে গেছে, যা দেখে নিচে আরেকটা ভাবি কাজ করতেছে। তখন সে ভাবি ভাবির ঢিল দিয়ে এদিকে তাকানোর জন্য ঢিল দিয়েছে তাকাবার জন্য। অনেকগুলি ঢিল দিয়েছে। জি, আমাদের দিতে করেছে, আমি দেই না। পরে আমি আইতে লইছি, পরে আমি একটা দেখছি, দেখে আমি কই দেখি আমি কয় দেখি কতটুকু নিতে পারা। তখন আমি কই দেখি আমি কতটুকু নিতে পারি। যে আমি হাত দিচ্ছি, সাথে সাথে কারেন্টের মধ্যে আমার হাত লাগিয়ে গেছে। একদিন ইনি আরো অন্যান্য গৃহবধূর মতো সজীব, সচল এবং উচ্ছল ভাষায় কথা বলতেন, কিন্তু আজকে তিনি রোগাক্রান্ত হয়ে গেছেন। এই ইলেকট্রিক এর পোড়ার ফলে তার যে আরো একটি পার্শ্ব রোগ দেখা দেয়, সেটি হচ্ছে টিটেনাস। তার ফলে তার কথায় জড়তা এসে গেছে। তবে এখানকার ডাক্তাররা এবং বিশেষজ্ঞরা বলেছেন যে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠবেন। আজকে একজন মানুষকে আমি নিয়ে আসছি। এই মেয়েটির নাম হচ্ছে শান্তি। শান্তির বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা নাকি? গাইবান্ধার পশ্চিমে তুলসীঘাট। গাইবান্ধার পশ্চিমে তুলসীঘাট বলে একটি গ্রাম, তাই না? জি। এই গ্রামে শান্তি বাস করে এবং সবচাইতে দুঃখের বিষয় সেটি হচ্ছে যে শান্তি অন্ধ। অন্ধ শুধু নয়, জন্মান্ধ শুধু নয়, তার একটি কঠিন রোগ হয়েছিল, বসন্ত। শান্তি তোমার জিজ্ঞেস করলে তুমি জবাব দিও। তুমি দেখতে পাও না? তোমার বসন্ত হয়েছিল? জি। তোমার মনে আছে কোন সালে? জি, 73 সালে।
1973 জি সালে 1973 সালে তোমার বসন্ত হয়েছিল, বসন্ত হয়ে চোখ নষ্ট হয়েছে। দুটো চোখ নষ্ট হয়ে গেছে। তার তোমার মনে আছে তখন তোমার বয়স কত ছিল? জি তখন আমার 8-9 বছর বয়স চলছে। 8-9 বছর বয়স চলছে জি শান্তির তখন। আর তারপরে তোমার মনে আছে তখন দুনিয়াটা যে তুমি দেখেছিলে? জি মনে আছে। কি কি মনে আছে তোমার শান্তি? যেমন আমি বাড়ি দেখছি, টিউবওয়েল দেখছি, তারপর যেমন সিনেমা দেখছি। সিনেমা দেখছি? জি এগুলো মনে আছে। তারপর জীবজন্তু যেমন হাতি দেখছি, আবার গাধা দেখছি, আচ্ছা গাভী দেখছি। ক্ষেত দেখছো? ক্ষেতের রং দেখছো? জি সবুজ রং। সবুজ রং না? রং দেখছি। তুমি এখন রং দেখতে পাও শান্তি? কোন রং? জি না, শুধু আলো দেখা যায়। শুধু আলো দেখা যায় এখানে? এখানে আলো দেখতে পাও যে অনেক আলো? জি এখানে আলোতে আলোকিত উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। উজ্জ্বল আলো যেমন চাঁদের আলো উজ্জ্বল, সেই রকম উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। এমন কেউ আছেন কিনা যে এই প্রতিবেদন দেখার পরে শান্তি যে অনেক দিন আগে লেখাপড়া শিখেছিল, যার স্মৃতিশক্তি প্রখর, যার স্পর্শ শক্তি প্রখর, তাকে নিয়ে আরেকটি নতুন জীবন, যেমন আজকের আলো সে মনে করছে চাঁদের আলোর মতো উদ্ভাসিত, সেরকম একটি জীবনের দিকে আমরা নিয়ে যেতে পারবো কিনা আপনাদের কাছে নিবেদন করছি এবং আবেদন করছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য। শান্তি তুমি যাতে ভালোভাবে জীবন যাপন করতে পারো তার জন্য আমরা সবাই দোয়া করব। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রাবাসে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেল তা গোটা জাতিকে ব্যথিত করেছে। এমন একটি হৃদয় বিদারক ঘটনা এমন করে এতগুলো তরুণকে আমাদের মাঝ থেকে হঠাৎ ছিনিয়ে নিয়ে যাবে তা ছিল কল্পনাতীত। সেদিনকার ঘটনা গভীরভাবে সমগ্র জাতির মনে দাগ কেটেছে। শারদীয়া পূজার উৎসবে যে মায়েরা, যে বোনেরা পথ চেয়েছিলেন ছেলের অথবা ভাইয়ের বাড়ি আসার পানে, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, আমাদের কারোই নেই। তাদের চোখের পানির সাথে সমগ্র জাতির হৃদয় নিংড়ানো দুঃখের অশ্রু একাকার হয়ে গেছে। দুর্ঘটনা আকস্মিক, তবে সাবধানতার দরকার আছে। এই প্রসঙ্গে অনেক কথাই মনে পড়ে। ইংরেজ কবি জন ডানের ভাষায়, প্রত্যেক মৃত্যুই আমাকে সংকুচিত ক্ষুদ্র করে ফেলে। তোমরা জিজ্ঞেস করো না ওই দুঃখের ঘণ্টার ধ্বনি কার মৃত্যুর 12টা ঘোষণা করছে, তোমার জন্যই বাজছে ওই ধ্বনি। আমি মৃত্যুকে মুছে ফেলি দু চোখ থেকে, হৃদয়ে এখনো এক শোকার্ত দিন। আমি জীবনকে ডেকে বলি আর একবার, বাজাও তোমার ওই আলোকের বীণ। ভয় হয় যদি সেই আলোর গানে শুকনো পাতায় কোনো দহন আনে, তাই ভাবি যতবার নেই সমাধান তার, অবসিত মন থাকে আধারে বিলীন। আমি জীবনকে ডেকে বলি আর একবার, বাজাও তোমার ওই আলোকের বীণ। এই ভয়, এই দ্বিধা সরিয়ে ফেলে প্রথম আলোর মতো না হয় এলে, আমি যদি মুছে যাই যেন তোমাকে হারাই। আজকে আপনাদের একটি সাফল্যের কথা বলবো। এমন এক ধরনের সাফল্য যে সাফল্যে ভেতরে রয়েছে একটি সার্বজনীনতা, ব্যাপকতা, প্রসারতা। সেই জন্য এই সাফল্য সম্পর্কে আমরা অত্যন্ত গর্বিত, এবং যেহেতু এর একটা সার্বজনীনতা রয়েছে সেজন্য এই সাফল্যে আনন্দ এবং গর্ব
আমরা দুটো উভয়ই উপলব্ধি করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি অল্প বয়সী মেয়ের কথা। মেয়েটির নাম রিপা। রিপা এটি গরিব পিতামাতার কন্যা, তার আরো ভাই বোন আছে। রিপার এমন একটি রোগ অল্প বয়সে দেখা দিয়েছিল যা প্রায় দুরারোগ্য। রিপার হৃদরোগ হয়েছিল। এর উৎপত্তি হয়েছিল রিউম্যাটিক হার্ট কন্ডিশন থেকে, অর্থাৎ এক ধরনের বাত জ্বর বোধহয় কয়েক বছর আগে হয়েছিল। তার ফলে তার হৃৎপিণ্ডে নানা ধরনের জটিলতা দেখা দেয় এবং এর এক পর্যায়ে এর ভাল্ব, হৃৎপিণ্ডের একটি ভাল্ব খারাপ হয়ে যায়। এই রকম সময়ে রিপার বাবা আমাদের সাথে যোগাযোগ করে এবং সারোয়ার্দী হাসপাতালে, ঢাকার অত্যন্ত একটি বড় এবং প্রধান হৃদরোগ চিকিৎসার কেন্দ্র যেটি, সেখানে যোগাযোগ করে রিপার বাবা এবং সেখান থেকে তিনি জানতে পারেন যে এই মেয়েটির অসুস্থতা বা রোগমুক্তির জন্য যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে অস্ত্রোপচার, ওপেন হার্ট সার্জারি। অর্থাৎ হৃৎপিণ্ডটাকে থামিয়ে দিয়ে তার ভেতরে ভাল্ব প্রবেশ করিয়ে আবার হৃৎপিণ্ডটিকে চালাতে হবে। এবং এটি শুধু অত্যন্ত কঠিন একটি শল্য চিকিৎসা নয়, এটি একটি ব্যয়সাধ্য একটি চিকিৎসা, যা কিনা রিপার বাবা কিংবা পরিজনদের পক্ষে মোটেই সম্ভব ছিল না। অপারেশনের আগে রিপা সারোয়ার্দী হাসপাতালের করিডোরে হাঁটতে গিয়ে, চলাচল করতে গিয়ে রিপার বেশ কষ্ট হয়, সে হাঁপিয়ে ওঠে। তার হৃৎপিণ্ডের রক্ত চলাচল অস্বাভাবিক বলে তার গলার কাছে যে রগটি রয়েছে তার ওঠানামা অস্বাভাবিক রকমের দ্রুত দেখা যাচ্ছে। যে মানুষটি মানুষের জীবনের জন্যে, মানুষের সুস্থতার জন্যে বারবার ছুটে গেছেন হাসপাতালে, সেই হাসপাতালে গিয়েই তিনি আর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেননি। এক মুখ নির্মল হাসি, এক বুক স্বপ্ন নিয়ে তিনি চেয়েছিলেন সবকিছু সুন্দর হবে।
Thank you.